স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে প্রতি বছর পাচার হয়েছে প্রায় 2 লাখ কোটি টাকা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির 3 মাসের অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই নিয়ে আজ সোমবার সকাল 11টায় আগারগাঁওয়ের প্ল্যানিং কমিশনে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থা উপস্থাপন করবে কমিটি। গতকাল রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রতিবেদন জমা দেয়। 30 অধ্যায়ের 400 পৃষ্ঠার শ্বেতপত্রে উঠে এসেছে শেখ হাসিনার সরকারের অনিয়ম, দুর্নীতি আর লুণ্ঠনের চিত্র তুলে ধরে বলা হয় 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং এর 40% অর্থ আমলারা লুট করেছে। যে কোনো মূল্যে আওয়ামী লীগের আমলে পাচারের টাকা ফেরত আনতে কাজ করছে সরকার। 10 ডিসেম্বর থেকে FBI সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে অন্তর্বর্তী সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, কয়েকজন ব্যবসায়ী ও তাদের দোসরদের মাধ্যমে এসব লুটপাট হয়েছে। গত 15 বছরে যা হয়েছে তার বিচার করা সরকারের অগ্রাধিকার বলেও জানান প্রেস সচিব। বলেন, যারা পুরো দেশকে লন্ডভন্ড অবস্থায় রেখে গেছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে। টাকা নিয়ে চলে গেল, হ্যাঁ, এটার জন্য একটা পুরো ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু এটা আনাটা অনেক সেক্ষেত্রে অনেক লিগাল সাইডটা দেখতে হয়, টাকাটাকে ট্রেস করতে হয় কোথায় যে এটা চলে গেছে। জন্য স্পেশালাইজ গ্লোবাল ইনস্টিটিউশন আছে, পরামর্শ দিচ্ছে যে কিভাবে এই টাকাগুলো ফেরত আনা যায়। স্বৈরাচার তার জাস্ট 6 মাস আগেও, কয়েক মাস আগেও তারা 60,000 কোটি টাকা প্রিন্ট করেছিল। হ্যাঁ, তো আমি আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আমাকে বলেছেন ওই পুরো 60,000 কোটি টাকার প্রিন্টিং এর মূল উদ্দেশ্য ছিল এস আলমকে টাকা পাচারে হেল্প করা। ন্যায় বিচার ঘরে আসবে না, লড়াই করে আনতে হবে। অধিকারের দরজা খুলেছে, বাকিটা লড়াই করে আনতে হবে। রবিবার বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে পথসভায় কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশের রক্তের হলি শুরু করতে চট্টগ্রামে একজন আইনজীবী হত্যার পর এক পক্ষ উস্কানি দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, দেশকে আরও উচ্চতায় নিয়ে যেতে ত্যাগের জন্য প্রস্তুত হতে হবে। যত চ্যালেঞ্জ আসুক তাতে জীবন যাবে, কিন্তু 1 ইঞ্চি মাটি কারো হাতে তুলে দেওয়া হবে না। বৈষম্যহীন সমাজ গড়তে দেশের সকল স্তরকে দুর্নীতি মুক্ত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, ওদের ভাগ্যের পরিবর্তন হবে, কিন্তু শেষ পর্যন্ত ন্যায় বিচার আপনার ঘরে আসবে না, লড়াই করে আনতে হবে। অধিকারকে কেউ দিয়ে যায় না, আদায় করে ছাড়তে হবে। অধিকারের দরজা খুলেছে, লড়াই করে এখন বাকিটা আমরা আদায় করবো ইনশাআল্লাহ। এই সমাজ গড়তে হলে অবশ্যই দেশের সকল স্তরকে দুর্নীতি মুক্ত করতেই হবে। ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম সহ পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ 51 কিলোমিটার রেল সড়ক আছে নরসিংদী জেলায়। তবে যাত্রীচাপ থাকলেও প্রায় 3 বছর ধরে অকার্যকর নরসিংদীর ঘোড়াশাল, আমিরগঞ্জ ও শ্রীনিধি রেল স্টেশন। নেই স্টেশন মাস্টার, টিকিট কাউন্টার সহ কোনো সুযোগ সুবিধা, ফলে ভোগান্তির পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। গত 3 বছর ধরে অচল নরসিংদীর ঘোড়াশাল, আজমিরগঞ্জ ও শ্রীনিধি রেল স্টেশন। তুলে নেওয়া হয় সেখানকার স্টেশন মাস্টার, টিকিট কাউন্টার সহ সিগন্যালিং ব্যবস্থার কর্মীদেরও। অকার্যকর সিগন্যালিং ব্যবস্থা, বন্ধ টিকিট বিক্রি, এমন নানা সংকটের মধ্যে এসব স্টেশনে 2-1টি ট্রেন থামলেও তা প্ল্যাটফর্মে নয়, দাঁড়াচ্ছে মাঝের লাইনে। তাও আবার ছেড়ে যাচ্ছে দ্রুতই। যাত্রী ভোগান্তির পাশাপাশি প্রায়ই ঘটছে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি সমাধান। হঠাৎ করে স্টেশন মাস্টার ক্লোজ করা হয়েছে এবং এখানে শুধু 2টা লোকাল ট্রেন আপ ডাউন 4বার এখানে স্টপেজ হয়। কিছুদিন আগে একজন লেবার সিগন্যাল লাইটটা না থাকার কারণে সে দুর্ঘটনার কবলে পড়ে সে মারা যায়। সবার কাছে জিনিসটা অবগত করছি, জানার পরেও কেন ওনারা ব্যবস্থা নিতেছেন না? অবিলম্বে যাতে এই স্টেশনের সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। নরসিংদী রেল স্টেশনের মাস্টার জানিয়েছেন, মাস্টার সংকটের কারণেই অকার্যকর এই 3টি স্টেশন। স্টেশন মাস্টার নিয়োগ হয়েছিল 500 নিয়োগ হওয়ার পর 250 স্টেশন মাস্টার চাকরি ছেড়ে চলে যায়। কারণ এটা নাইট ডিউটি আছে, ছুটি নাই, বন্ধ নাই।
স্কেল কম, পুনরায় স্টেশন মাস্টার নিয়োগ না হওয়া পর্যন্ত স্টেশন চালু করা সম্ভব হবে না আমি মনে করি। জনদুর্ভোগ লাঘবে দ্রুত 3টি রেল স্টেশন সচল করার দাবি এই অঞ্চলের মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে কন্টেইনার ওঠানামা প্রায় 6.5% বাড়লেও কমেছে কার্গোতে আনা পণ্যের পরিমাণ। জাহাজ আসার সংখ্যা ও কার্গো হ্যান্ডলিং কিছুটা কম হলেও কন্টেইনার ওঠা নামানোর সংখ্যা বেড়ে যাওয়া ও জাহাজের গড় অবস্থানকাল কমে আসাকে ইতিবাচক দেখছেন বন্দর সংশ্লিষ্টরা। চলতি অর্থবছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে আমদানি ও রপ্তানি মিলিয়ে চট্টগ্রাম বন্দরে উঠানামা হয়েছে 11,01,917 টিউএস কন্টেনার। 2023 সালের একই সময়ে 10,30,757 টিউএস আর 2022 সালে কন্টেনার হ্যান্ডলিংয়ের সংখ্যা ছিল 10,23,739। গেল 4 মাসে বন্দরে খোলা পণ্য হ্যান্ডলিং হয়েছে 3,91,16,502 মেট্রিক টন। 2023 সালের একই সময়ে কার্গো হ্যান্ডলিং 4,06,16,283 টন আর 2022 সালে হয়েছিল 3,98,29,362 টন। গত 4 মাসে জাহাজ এসেছে 1,281, যা গত বছরের এই সময়ের তুলনায় 111টি কম। আর 2022 সালের বন্দরে আসা জাহাজের সংখ্যা ছিল 1,460টি। কন্টেনার হ্যান্ডলিং বাড়ায় বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও অগ্রগতির সূচক বলে মনে করেন বন্দরের সচিব। আমাদের এখানে কোনো রকম এখন কার্গো জট, কন্টেনার জট নাই। আর আমরা চাই অবডক থেকে 100% FCL LCL কন্টেনার ডেলিভারি দেওয়ার ব্যাপারে আমরা এনবিআরকে অনুরোধ করেছি। এই অবস্থাকে দেশের অর্থনীতির জন্য সুখবর বলছেন বন্দর ব্যবহারকারীরা। এই সব দিক মিলিয়ে চট্টগ্রাম বন্দর এখন বেশ একটা ভালো অবস্থানে আছেন এবং আমাদের সামনে যে রমজান উপলক্ষে যে আমাদের আমদানি পণ্য পাশাপাশি রপ্তানির যে পাশাপাশি চাপ সেদিকে কিন্তু মোকাবেলা করার জন্য ইতিমধ্যে কিন্তু বন্দর সহ যারা বন্দর ব্যবহারকারী আছেন তাদের একটি প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং অর্থনীতিতে আমাদের জাতীয় অর্থনীতিতে একটি ভালো ভূমিকা রাখতে পারবো। জোয়ার ভাটার উপর নির্ভরশীল দেশের প্রধান এই সমুদ্র বন্দরে জাহাজের গড় অবস্থানকাল 1 থেকে 1.5 দিনে নেমে আসায় গতি বেড়েছে বন্দরের কার্যক্রমও। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীসহ আশেপাশের এলাকায় মাঠগুলোতে এখন চোখে পড়ে শুধুই পেঁয়াজ রোপণের দৃশ্য। পণ্যটির আকাশছোঁয়া দাম হওয়ায় এ কাজে ঝুঁকছে নাটোরের কৃষকরা। বীজ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধি সত্ত্বেও বিভিন্ন মাঠে পেঁয়াজ চাষের ধুম পড়েছে। কৃষকের মুখে হাসি ফোটাতে সহযোগিতার হাত বাড়িয়েছে কৃষি বিভাগ। আশ্বাস মিলেছে কৃষি উপকরণ প্রদানেরও। নাটোরের চলন বিল, হালতি বিল সহ নলডাঙ্গার ছোট বড় প্রায় সব মাঠে চলছে কন্দ পেঁয়াজ রোপণের কাজ। গত মৌসুমে শেষের দিকে এসে পেঁয়াজের ব্যাপক মূল্য বৃদ্ধিতে পেঁয়াজ রোপণে উৎসাহী হয়েছে নাটোরের কৃষকরা। উঁচু মাঠগুলোতেও অন্যান্য রবি ফসলের পরিবর্তে পেঁয়াজ চাষে ঝুঁকছে তারা। উৎপাদন হয় 50, 60, 70 মণ হারেও হয়। 60 মণ পেঁয়াজ যদি হয় তাহলে 2,000 টাকা মণ বেচলে বলে 1,20,000 টাকা হয়। দাম বেশি বাজারে পাচ্ছি, অথচ আমরা এই ক্ষেত করে লেদা বিক্রি করে খুব লাভবান হওয়া পারছি না আমরা। চলতি বছরে ভালো দাম পাওয়া ও অনুকূল আবহাওয়া থাকায় পেঁয়াজের চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পেঁয়াজ চাষে চাষিদের কৃষি উপকরণ প্রদান সহ দেয়া হচ্ছে নানা পরামর্শ। আমরা মাঠে দেখছি যে জমিগুলোতে গত বছর সরিষা করা হচ্ছিল সেই জমিতে এবার মানুষ পেঁয়াজ রোপণের জন্য প্রস্তুত করছে। মানুষ যে পরিমাণ পেঁয়াজ রোপণ করছে বা পেঁয়াজ কন্দ এবং চারা রোপণ করবে তাতে করে 2630 হেক্টর পার হয়ে প্রায় 3,000 বা 3,500 হেক্টর জমিতে পেঁয়াজ রোপণ করা হবে। উপযুক্ত মূল্য থাকলে নাটোরে উৎপাদিত পেঁয়াজ জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো যাবে বলে আশা করছে কৃষকরা। এবছর জেলায় প্রায় 4,810 হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। রাজবাড়ীতে বিএডিসির সরবরাহ করা পেঁয়াজের বীজে ক্ষতিগ্রস্ত অনেক কৃষক। বীজ অঙ্কুরোদ্গম না হওয়ায় পেঁয়াজ উৎপাদনের শুরুতে বিপর্যয়ে পড়েন 4,000 কৃষক। ফলে এবছর 7 থেকে 8,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ কম হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে।
পেঁয়াজ উৎপাদনের অন্যতম জেলা রাজবাড়ী। চলতি বছর জেলায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ৩৬,০০০ হেক্টরের বেশি জমিতে। এই লক্ষ্যমাত্রা পূরণে প্রণোদনা হিসেবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ৪,০০০ কৃষকের মাঝে বাড়ি 4, তাহিরপুরি ও বাড়ি 1 জাতের বীজ বিতরণ করা হয়। কিন্তু রোপণের 1 সপ্তাহের মধ্যে বীজের অঙ্কুরোদ্গম হওয়ার কথা থাকলেও তা হয়নি 20 দিনেও। ক্ষতিগ্রস্ত হওয়ায় নষ্ট বীজ বিতরণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আমি 15-20 দিন আগে চালাইছিলাম, সেই চারা জ্বালাই নেই, একেবারে সম্পূর্ণ দানাই মার। আমাদের পক্ষে এখন সম্ভব হবে না পেঁয়াজ লাগানো। কৃষি অফিসারের লোকজন ওরা ঘুষ খাইয়া বাইরের তো বীজ আনছে, এই বীজগুলো পাবলিকের দিয়েছে, পাবলিক মার খাইছে। এখন এর একটা বিচার চাই আমরা। মাঠ পরিদর্শনে বীজের সমস্যা পাওয়ার কথা স্বীকার করেন বীজ প্রত্যয়ন কর্মকর্তা। পাংশা দেখেছি, আর কালোখালী দেখেছি, সদর দেখেছি, এখন বালিগঞ্জ দেখলাম। সব জায়গায় একই রকম দেখলাম চিত্রটা। বাড়ি 4 টোটালি গজায়নি, তাহিরপুরি গজায়নি। যদিও কৃষি বিভাগ বলছে সমস্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াবে কৃষক, এমন প্রত্যাশাও তাদের। বীজের স্যাম্পল যেগুলো আছে, এগুলো আমরা আমাদের ঢাকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। আর মাঠ ভিজিট করে মাঠের যে পরিস্থিতি, কৃষকের সমস্যা, এটা কি বীজের জন্য মূলত হয়েছে নাকি অন্য কোনো বিষয় আছে, এটা নিয়ে কাজ চলতেছে। 4টা উপজেলা আমরা করছি এবং সেখানে আমরা দেখছি যে আসলে কৃষক ক্ষতিগ্রস্ত এবং এই বিষয়ে আমরা রিপোর্ট করব। তবে আমার বিশ্বাস যে রাজবাড়ী কৃষক ঘুরে দাঁড়াবে। কেবল আশ্বাস নয়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে নষ্ট বীজ সরবরাহকারীদের চিহ্নিত করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগী কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। জামালপুরের পলিশা গ্রামে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে 2টি অপরিকল্পিত সেতু। 5 ফুট উঁচু সেতুর 2 পাশে অ্যাপ্রোচ সড়ক না থাকায় মই দিয়েই সেতু পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। এতে অনেক সময় ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, ফলে উপকারের বদলে পোহাতে হচ্ছে ভোগান্তি। এলজিইডি বলছে এরই মধ্যে বরাদ্দ মিলেছে, কাজ শুরু হবে শিগগিরই। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলিশা গ্রামের বুক চিড়ে বয়ে গেছে সরু খাল। একসময় এই খাল দিয়ে নৌকা চলাচল করলেও এখন তা সোনালী অতীত। খালের একাংশ ভরাট করে রাস্তা নির্মাণ করায় প্রবাহ বন্ধ হয়ে খালটি এখন মৃতপ্রায়। খাল পারাপারের জন্য আধা কিলোমিটারের মধ্যে ছোট 2টি সেতু নির্মাণ করা হয়েছে। তবে ছোট যানবাহন পারাপার হলেও বড় যানবাহন চলাচলের অনুপযোগী সেতু 2টি। তারপরও 2 বছর আগে একই খালের উপর প্রায় 3 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সেতুর মূল অবকাঠামোর কাজ শেষ হলেও নকশায় ভুল থাকায় সেতুটিতে রাখা হয়নি বিকল্প রাস্তার ব্যবস্থা। ফলে ঝুঁকি নিয়েই মই বেয়ে সেতু পারাপার হচ্ছেন স্থানীয়রা। এতে অনেক সময় ঘটছে দুর্ঘটনাও। খালের মধ্যে বিজি দিচ্ছে কত উগারের জন্য, বুঝি আছে কত 1 বছর জন্য হয়ে গেল গা, 1 বছর তার যা পুলুর তার উঠন যায় না। খালের হিসেবে ব্রিজটা আরো সেও করা কাম ছিল, না হলেও 2-2.5 ফিট, তাহলে ব্রিজটা ভালো হইতো। সেতু ঠিকাদারি প্রতিষ্ঠান জানায় নতুন করে 35 লাখ টাকা বরাদ্দ পাওয়ায় দ্রুত কাজ শুরুর কথা। এই ব্রিজে প্রথম যখন করা হয়েছে তখন এটা ইভেস্টটা ছিল না, এটা আবার ঢাকাতে ইভেস্ট করে আনতে এই প্রায় 6 মাস সময় লাগলো আর কি। এই ব্রিজটা কমপ্লিট হয়েছে প্রায় 9 মাস আগে। এই 6 মাস আগে আইসে এই মুহূর্তে ঠিকাদার মাল সামনে ফেলাইছে, আবার এটা কাজটা সমাপ্ত করার জন্য চেষ্টা করব। এদিকে এলজিইডি বলছে নতুন নকশা করে আবারও নেওয়া হয়েছে কাজ শুরুর উদ্যোগ। এই ব্রিজটি নির্মাণকালীন সময়ে ডিজাইন সংক্রান্ত জটিলতার কারণে, ডিজাইন ত্রুটির কারণে এটি সদর দপ্তরে আমাদের ডিজাইন নিয়ন্ত্রণের সহায়তা নেওয়া হয়। এই ব্রিজের এপ্রোচটা যাতে মিলানো যায় সেই জন্য আবার পুনরায় তারা ডিজাইন করেন। তিক্ততা পেরিয়ে অল্প সময়ের মধ্যে সবার উপকারে উন্মুক্ত হবে সেতুটি, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। কিছুটা দেরিতে হলেও পঞ্চগড় থেকে ছবির মতো ভেসে উঠেছে হিমালয়ের পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সূর্যের আলোক ছটায় ক্ষণে ক্ষণে রং পাল্টে মোহনীয় রূপ ছড়াচ্ছে, আর তা দেখতে শীত উপেক্ষা করে এ জেলায় ভিড় করছে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক। ভোরের আলো ফুটতেই পাহাড় চূড়ায় আলোকছটা, অন্ধকারের মধ্যেই উত্তরের আকাশে চকচক করতে থাকে কাঞ্চনজঙ্ঘা।
ভোরে পোড়ামাটির রঙের দেখালেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ঝাপসা হয়ে আসে। কাঞ্চনজঙ্ঘাকে তখন দূর থেকে দেখে মনে হয় এক টুকরো মেঘ ঠায় দাঁড়িয়ে আছে। সূর্যকিরণের তারতম্যের কারণে কখনো লালচে, কখনো বেগুনি রঙের আভায় মোহনীয় হয়ে ওঠে হিমালয়ের দ্বিতীয় পর্বতশৃঙ্গটি। হাজার মাইল দূরে হলেও অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পঞ্চগড় থেকে দেখা মেলে মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘা। তবে এবছর কিছুটা অপেক্ষার প্রহর গুনতে হয়েছে পর্যটকদের। হেমন্তের শেষের দিকে এসে মেঘমুক্ত আবহাওয়ায় উত্তরের আকাশে উঁকি দিয়েছে পর্বতশৃঙ্গটি। দুর্লভ দৃশ্য দেখে আর ছবি তুলতে পেরে অভিভূত পর্যটকরা। কাঞ্চনজঙ্ঘাটি অনেক সুন্দরভাবে তেঁতুলিয়া ডাকবাংলা থেকে দেখতে পেলাম। আসলে পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশ থেকেও যে কাঞ্চনজঙ্ঘা দেখা সম্ভব, সেটা তেঁতুলিয়াতে না আসলে কেউ বুঝতে পারবেন না। এটা আসলে ভাগ্যের বিষয় যে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা হিমালয় এই জায়গা থেকে স্পষ্ট দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা দেখতে ওয়াচ টাওয়ার নির্মাণ সহ পর্যটক আকর্ষণে জেলার অন্যান্য দর্শনীয় স্থান সাজানোর পরিকল্পনা নিয়েছে প্রশাসন। সারা দেশের মানুষের কাছে আমাদের পঞ্চগড় জেলা সমতলের চা এবং কাঞ্চনজঙ্ঘার জন্য খুবই জনপ্রিয় এবং খুবই সুপরিচিত। সারা দেশের মধ্যে পঞ্চগড়ে সবার আগে শীত শুরু হয়। পর্যটকেরা এই জেলায় এসে যেন স্বাচ্ছন্দ্যে, নির্বিঘ্নে এবং নিরাপদে তাদের যে ভ্রমণ এটি যেন আনন্দদায়ক হয়, নিরাপদ হয়, সেটি নিশ্চিত করবার জন্য আমরা ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। তেঁতুলিয়া ডাকবাংলো সংলগ্ন মহানন্দা নদীর তীর, শালবাহান ও বোড়াবুড়ি ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামগুলো এবং সদর উপজেলার টিটিহিপাড়া থেকে সবচেয়ে ভালো দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।